Hello guys, myself Abhishek Gayan. I am pursuing my second year BTech course in the branch of Civil Engineering from Alia University. আজকে আমি বিল্ডিং ম্যাটেরিয়ালস এর একটা গুরুত্বপূর্ণ টপিক ব্রিক্স সেটা তোমাদের সাথে আলোচনা করব আন্ডার দ্য গাইডেন্স অফ মিস্টার মহসিন জামাল স্যার। তো চলো ব্রিক্স এর একটা ইন্ট্রোডাকশন পার্ট, ছোট পার্ট একটা রেখেছি এখানে। তোমরা দেখতেই পাচ্ছ brick is one of the oldest building material and is extensively used at present as a loading material in construction method because of its durability, strength, reliability, low cost, easy availability, etc. ব্রিক্স হচ্ছে একটা সব থেকে পুরানো বিল্ডিং ম্যাটেরিয়াল যেটা এখন ব্যাপকভাবে বর্তমানে লোডিং ম্যাটেরিয়াল হিসেবে ইউজ হচ্ছে কনস্ট্রাকশন সাইডে, কারণ এর স্থায়িত্ব শক্তিশালী এবং লো কস্ট ইজিলি পাওয়া যায় মার্কেটে। সেই জন্য brick are manufactured by molding burnt clay or mixture of sand and lime or of Portland cement concrete in rectangular blocks of uniform size and then drying and burning these blocks. মানে এখানে কিভাবে ইটটা তৈরি হয় সেটা একটা ছোট্ট দু লাইনে লেখা আছে, যেটা পরেও আমি ডিসকাস করেছি। brick are manufactured by molding burnt clay or mixtures of sand and lime, মানে লাইম আর স্যান্ডের একটা মিক্সচার করে সেটাকে মোল্ড বানিয়ে সেটাকে পুড়িয়ে ইটটাকে বেসিক্যালি তৈরি করা হয়। Bricks are used for building up exterior and interior walls, partition, piers, footing and other load bearing structure. ব্রিক্সটা এক্সটেরিয়ার ওয়ালের জন্য, মানে এক্সটেরিয়ার ওয়াল তৈরি করার জন্য ব্যবহার হয়, ইন্টেরিয়ার যেটাকে ভিতরের দেওয়াল বাংলায় যদি বলি ভিতরের একটা দেওয়াল তৈরির জন্য ইউজ করা হয়, পার্টিশন ওয়াল হিসেবে ইউজ করতে পারি। এবং বর্তমানে সব ফ্রেম স্ট্রাকচারের জন্য ইটের পিয়ার্স গুলো এখন আর দেখা যায় না, কিন্তু এর আগে যখন লোড বিয়ারিং স্ট্রাকচার ছিল, লোড বিয়ারিং স্ট্রাকচারে মেন লোড ক্যারিং ক্যাপাসিটির ভূমিকা মেনলি ব্রিকই পালন করত। তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ ব্রিকের সাইজ সম্পর্কে অনেক কিছু বলা আছে। প্রথম পয়েন্টটায় এত ওটা সিম্পলি যেটা বলা আছে, ব্রিকের দুটো সাইজ হয়, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ যেটা সেটা হচ্ছে 19x9x9 সেন্টিমিটার বা মিলিমিটারে, ইন দ্য সেন্স অফ মিলিমিটার 190x90x90 মিলিমিটার। এটা হচ্ছে উইথাউট মর্টার। আর উইথ মর্টার যে সাইজটা আছে ব্রিকের সেটা হচ্ছে 200x100x100 মিলিমিটার বা 20x10x10 সেন্টিমিটার। and weight of such bricks is 3 কেজি। একটা ব্রিকে অ্যাপ্রক্সিমেটলি 3 কেজি যায় বা 3 কেজির উপরেও হয়, কিন্তু অন দ্য এভারেজ অফ 3 কেজি ব্রিকের ওয়েটটা থাকে। তারপরে ব্রিকের উপরে পরে যে একটা লাইন লেখা আছে, and indent called frock 1.2 cm deep is provided in the bricks and size of frock should be 10x4x1 cm। মানে একটা ব্রিকের উপরে একটা ফাঁকা জায়গা থাকে যেখানে কোম্পানির নামটা লেখা থাকে, মানে কোন কিল্ন থেকে ইটটা তৈরি হয়েছে বা ব্রিক্সটা তৈরি হয়েছে। এবার ওই যে ফাঁকা স্থানটা থাকে তার সাইজটা হচ্ছে 10x4x1 সেন্টিমিটার, ওটা ফ্রক নামে পরিচিত এবং ওটা 1.2 সেন্টিমিটার ডিপ হয়। ওটা অ্যাকচুয়ালি যে পারপাসে প্রোভাইড করা হয়, পরের লাইনে লেখা আছে, পারপাস অফ প্রোভাইডিং ফ্রক ইজ টু ফর্ম এ কি ফর হোল্ডিং দ্য মোটর, therefore the bricks are laid with the frogs on top। মানে মোটরটাকে ধরে রাখার জন্য মেইনলি ফ্রকটা প্রোভাইড করা হয় যাতে ব্রিকটা একের পর এক, মানে একের পর একে অন্যের সাথে পরপর যুক্ত থাকে। তারপর ফ্র্যাকচার সারফেস অফ দ্য ব্রিক শুড নট শো লাম্পস অফ লাইম, মানে সারফেসের ব্রিকের যে সারফেসটা আছে শুড নট শো লাম্পস অফ লাইম, মানে লাইমের কোনো লাম্পস ও শো করে না। তারপরে আছে মেটালিক or ringing sound should come when two bricks are struck against each other, মানে দুটো ব্রিককে যদি মানে ধাক্কা মারা যায় বা দুটো ব্রিককে যদি কাছাকাছি নিয়ে এসে ঠোকা দেওয়া যায় যেটাকে বলে, তাহলে একটা মেটালিক সাউন্ড শোনা যাবে। আর ফার্স্ট ক্লাস ব্রিকের ওয়াটার অ্যাবজর্পশন অবশ্যই 12 থেকে 15% অফ ইটস ড্রাই ওয়েট when immersed in cold water for 4 hours is allowed, মানে ঠান্ডা জলে 24 ঘন্টা রেখে দিলে ফার্স্ট ক্লাস যে ব্রিকটা আছে তার ওয়াটার অ্যাবজর্পশন হবে 12 থেকে 15%। ক্রাশিং স্ট্রেন্থ অবশ্যই গ্রেটার দ্যান ইকুয়াল 10 নিউটন পার মিলিমিটার স্কয়ার। আর ফার্স্ট ক্লাস ব্রিকের ইউজেসও এখানে বলে দেওয়া আছে। ফার্স্ট ক্লাস ব্রিক্স আর
recommended for pointing, expose of face works in machinery structure, flooring and reinforced of brick works। এইসব কাজে ফার্স্ট ক্লাস ব্রিক গুলো ব্যবহার করা। এখানে দেখো ডিফারেন্স বিটুইন ফার্স্ট ক্লাস ব্রিক, সেকেন্ড ক্লাস ব্রিক, থার্ড ক্লাস ব্রিক, ফোর্থ ক্লাস ব্রিক, চারটে ব্রিকেরই এ দেওয়া আছে। তারপরে এখানে আছে সেকেন্ড ক্লাস ব্রিক্স। দিস ব্রিক্স হ্যাভ সাম রিকোয়ারমেন্টস অ্যাজ ফার্স্ট ক্লাস ব্রিক্স এক্সেপ্ট ফর দ্য ওয়ান্স লিস্টেড বিলো। কিছু বলা আছে রিকোয়ারমেন্ট সেকেন্ড ক্লাস ব্রিকের জন্য, তোমরা দেখতে পাচ্ছ। দিস ব্রিক্স আর গ্রাউন্ড মোল্ডেড, এটা গ্রাউন্ডে মোল্ড করা হয়, and they are burnt in kilns। এটাকেও কিলনেই জ্বালানো হয়, বার্ন করা হয়, কিন্তু এটা গ্রাউন্ড মোল্ডেড, গ্রাউন্ডেই একে মোল্ড করা হয়। স্মল ক্র্যাকস আর ডিস্টরশনস আর পারমিটেড, মানে পারমিট করা আর কি। মানে স্মল ক্র্যাকস মানে ছোট ছোট যে ক্র্যাক গুলো আছে সেগুলোকে এখানে পারমিট করে দেওয়া হয়, কিন্তু ফার্স্ট ক্লাস ব্রিকে এগুলো পারমিট করা হয় না। এর ওয়াটার অবজর্পশনটা আবার দেখতে পাচ্ছ একটু বেশি আছে। ফার্স্ট ক্লাস ব্রিকে ছিল 12 থেকে 15%, এখানে আছে 16 থেকে 20%। হ্যাঁ অবশ্যই অফ ইটস ড্রাই ওয়েট, ড্রাই ওয়েটের থেকে 16 থেকে 20% অ্যালাউ করা হবে, তখনই এরা সেকেন্ড ক্লাস ব্রিক হবে। আর এর ক্র্যাশিং স্ট্রেন্থটা অবশ্যই একটু ফার্স্ট ক্লাস ব্রিকের থেকে কমই হবে, গ্রেটার দ্যান ইকুয়াল 7 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। আর সেকেন্ড ক্লাস ব্রিকের ইউজেস দেখতে পাচ্ছ, সেকেন্ড ক্লাস ব্রিক্স আর রিকমেন্ডেড ফর অল ইম্পর্টেন্ট or unimportant hidden machinery works and centering, reinforced bricks and reinforcement cement concrete RCC structure এইসব জায়গায় ব্যবহার করা হয়। আর ফার্স্ট ক্লাস ব্রিক্সটা মেইনলি দুটো, ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস ব্রিকের মেইনলি দুটো। ফার্স্ট ক্লাস ব্রিকের ওয়াটার অ্যাবজর্পশন কত, 12 থেকে 15%, আর সেকেন্ড ক্লাস ব্রিকের ওয়াটার অ্যাবজর্পশন কত, 16 থেকে 20%। ফার্স্ট ক্লাস ব্রিকের ক্র্যাশিং স্ট্রেংথ গ্রেটার দ্যান ইকুয়াল 10 নিউটন পার মিলিমিটার স্কোয়ার, আর সেকেন্ড ক্লাস ব্রিকের 7 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। মেনলি ওইগুলোই মনে রাখলে হবে। তারপরে আছে এখানে থার্ড ক্লাস ব্রিক। দিস ব্রিক্স আর গ্রাউন্ড মোল্ডেড এন্ড দে বার্নড ইন ক্ল্যাম্পস। হ্যাঁ এই থার্ড ক্লাস ব্রিকে ক্ল্যাম্পসে বার্ন করা হয়, এটাও গ্রাউন্ড মোল্ডেড কিন্তু বার্নড ইন ক্ল্যাম্পস। দিস ব্রিক্স আর সফট এন্ড রেডিশ ইয়েলো কালার। এই ব্রিকগুলো আবার নরম হয় এবং এর কালারটা দেখো রেডিশ ইয়েলো কালার। ঠিক আছে, আমরা পরে যখন মানে কম্পোজিশন অফ ব্রিক্সে আসবো তখন কোনটার জন্য কি কালার আসে সেগুলো সব আমরা জানবো। কিন্তু এখানে আছে দিস ব্রিক্স আর সফট এন্ড রেডিশ ইয়েলো কালার। এই ব্রিক্সটা কালারটা মানে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস ব্রিকের কালার ছিল ডিপ রেড আর চেরি কালার, আর এখানে রেডিশ আর ইয়েলো কালার, মানে কালারের একটা এফেক্ট এখানে চলে এসেছে অলরেডি। আর এখানে দেখতে পাচ্ছ ওয়াটার অ্যাবজর্পশন ইকুয়াল টু 25% অফ ড্রাই ইটস অ্যালাউড। 25% মানে এর ওয়াটার অ্যাবজর্পশন আরো বেড়ে গেছে। ঠিক আছে, ফার্স্ট ক্লাস ব্রিকে যেটা ছিল 12 থেকে 15%, সেকেন্ড ক্লাস ব্রিকে 16 থেকে 20%, থার্ড ক্লাস ব্রিকে সেটা 25%তে গিয়ে দাঁড়িয়েছে। অফ ইটস dry weight it's allowed. These have rough surface with irregular and distorted edges। হ্যাঁ অবশ্যই যখন মানে কালারের যদি এফেক্ট চলে আসে তখন মানে তোমরা দেখতেই পাচ্ছ যেহেতু ব্রিকটা থার্ড ক্লাস ব্রিকের মধ্যেই ফেলা হয়েছে, আর সেই জন্য এখানে these have rough surface with irregular and distorted edge, মানে এর এজ গুলো মানে আগে একটা প্রপার ব্রিকের এজটা স্কোয়ার হওয়া দরকার, মানে আর প্যারালাল হওয়া দরকার সব সাইড গুলো, কিন্তু এখানে রাফ সারফেস হয়ে যাবে থার্ড ক্লাস ব্রিকে। আর এর ইউজেস বলেছে ফর আনইম্পর্টেন্ট এন্ড টেম্পোরারি স্ট্রাকচার এন্ড অ্যাট প্লেস হোয়ার রেইনফল ইজ নট হেভি। ফর আনইম্পর্টেন্ট এন্ড টেম্পোরারি স্ট্রাকচার এটা ব্যবহার করা হয় হোয়ার রেইনফল ইজ নট হেভি, যেখানে রেইনফলটা খুব একটা বেশি হয় না। ঠিক আছে, কারণ এর ওয়াটার অ্যাবজর্পশন অলরেডি 25% হয়ে গেছে, এর পরেও যদি হেভি রেইনফল এরিয়ায় ইউজ করা হয় তখন স্ট্রাকচারের উপরে অবশ্যই এফেক্ট চলে আসবে। সেই জন্য এখানে বলেই দিয়েছে ফর আনইম্পর্টেন্ট এন্ড টেম্পোরারি স্ট্রাকচারে ইউজ করা হয়। তারপর আছে ফোর্থ ক্লাস ব্রিক্স। দিস ব্রিক্স আর ওভারবার্ন এন্ড ব্যাডলি ডিসঅর্টেড ইন শেপ এন্ড সাইজ আর ব্রিটেল ইন নেচার, মানে এটা হচ্ছে অতিরিক্তভাবে এই ব্রিকটাকে জ্বালানো হয়, মানে অতিরিক্তই জ্বালানো হয়, যার ফলে এর শেপের সাইজের কোনো কিছুই ঠিক থাকে না। and brittle in nature। ঠিক আছে, তোমরা আর পরে যদি যখন পড়বে তখন জানতে পারবে কংক্রিট আর মানে স্টিল না আরসিসিটা, সেটা কংক্রিট হচ্ছে একটা ব্রিটেল ম্যাটেরিয়াল, আরসিসি হচ্ছে একটা ডাকটাইল ম্যাটেরিয়াল মানে স্টিল। তো এখানে বলছে এটা ব্রিটেল ম্যাটেরিয়াল মানে কম্প্রেসিভ ইন নেচার, অ্যাকচুয়ালি এর কম্প্রেসিভ স্ট্রেংথটা বেশি, সেই জন্য এই ব্রিটেল কথাটা লিখেছে। তারপরে ইউজেসটা বলা আছে ব্যালাস্ট of such bricks is used for foundation and floors in lime, concrete and wrought metal because of fact that unburnt bricks have a compact structure and hence they are sometimes found to be stronger than even first class bricks।
মানে একটা ব্যালাস্ট হিসেবে, মানে ছোট ছোট ক্ষয় হিসেবে ইউজ করা হয়, কারণ এর শেপ বা সাইজে যেহেতু ঠিক থাকে না, সেই জন্য এটাকে হ্যামার দিয়ে আরো ছোট ছোট করে ব্যালাস্ট হিসেবেও আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, এখানে একটা নোট লেখা আছে খুব ইম্পর্টেন্ট, দ্য বার্নড ক্লে ব্রিক্স হ্যাভিং কম্প্রেসিভ স্ট্রেংথ মোর দ্যান 40 নিউটন পার মিলিমিটার স্কোয়ার are known as heavy duty bricks, are used to heavy duty structures such as bridges, foundations for industrial building, multi-story building, etc. The water absorption of these bricks is limited to 5%. Obviously যার ওয়াটার অ্যাবজর্পশন যত কম হবে তার কম্প্রেসিভ স্ট্রেংথ ততই বেশি হবে। এর ক্ষেত্রে ওয়াটার অ্যাবজর্পশনটা 5%, আর ফার্স্ট ক্লাস ব্রিকের ছিল 12 to 15%, সেই জন্য কম্প্রেসিভ স্ট্রেংথটা মোর দ্যান 40 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। এখানে একটা ক্লাস হিসেবে এভারেজ কম্প্রেসিভ স্ট্রেংথ নট লেস দ্যান এত নিউটন পার মিলিমিটার স্কয়ার একটা দেওয়া আছে, ক্লাসিফিকেশন দেওয়া আছে, তোমরা এটা দেখতে পারো, যদিও অতটা ইম্পর্টেন্ট না, তবে জেনে রাখা ভালো। এবার একটা গুরুত্বপূর্ণ টপিক আছে যেটা হচ্ছে প্রপার্টিজ অফ গুড ব্রিক, মানে ভালো ব্রিকের কি প্রপার্টি থাকা উচিত। প্রথমেই একটা খুব সুন্দর জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে সাইজ অ্যান্ড শেপ। ব্রিক শুড হ্যাভ ইউনিফর্ম সাইজ অ্যান্ড শেপ বা প্লেন rectangular surface with parallel sides and sharp straight edges। অবশ্যই একটা ইউনিফর্ম সাইজের হতে হবে, ব্রিকের যে নির্দিষ্ট সাইজ আছে সেই সাইজে হতে হবে, প্লেনটা স্মুথ হতে হবে, রেক্ট্যাঙ্গুলার সারফেসটা অবশ্যই ব্রিকের দেখলে বুঝতে পারবে রেক্ট্যাঙ্গুলার সারফেস উইথ প্যারালাল সাইড, মানে ওর প্রত্যেকটা সাইডই হচ্ছে প্যারালাল, অ্যান্ড শার্প স্ট্রেট এজেস, মানে ব্রিকের যদি কোনাগুলো দেখো, মানে কর্নার যেগুলো আছে সেগুলো অনেকটা শার্প হয়। তারপর আছে কালার, যেটা আমি আগেই বললাম, ব্রিক শুড হ্যাভ ইউনিফর্ম ডিপ রেড অর চেরি কালার as indicative of uniformity in chemical composition and trueness in the burning of the brick। মানে ব্রিকের একটা ভালো ব্রিকের কালার ডিপ রেড আর চেরি কালারই হবে, ইউনিফর্ম মানে যদি সবকিছু কম্পোজিশন, কেমিক্যাল যে কম্পোজিশন আছে ইট ব্রিক তৈরি, যেটা আমি এর পরের টপিকেই আসবো, সেগুলো যদি প্রপার থাকে এবং প্রপার যদি বার্ন হয়, তাহলে ব্রিকের কালারটা ডিপ রেড আর চেরি কালারই আসবে। তারপরে টেক্সচার এন্ড কম্প্যাক্টনেস আছে, surface should not be too smooth to cause slipping of mortar, the brick should have pre-compact and uniform texture। তারপর আছে hardness, brick should be so hard, অবশ্যই brick should be so hard, কারণ লেখাই আছে when scratched by a finger nail no impression is made, মানে তুমি যদি একটা ইটের ওপরে আঙ্গুলের নখ দিয়ে দাগ কাটার চেষ্টা করো, কোনোদিনই সেটা পারবে না, মানে দাগ পড়বে না, সেই জন্য এই কথাটা এখানে বলা হয়েছে, brick should be so hard when scratched by a fingernail no impression is made। তারপর সাউন্ডনেস, আগেই বললাম দুটো ব্রিককে যদি একসঙ্গে স্ট্রাক করা যায়, মানে একসঙ্গে যদি ওদেরকে ধাক্কা খাওয়ানো যায়, তা একটা মেটালিক সাউন্ড প্রডিউসড হবে। হ্যাঁ, একটা প্রপার্টিস অফ যেহেতু গুড ব্রিক, সেই জন্য ওয়াটার অ্যাবজর্পশন লেস দ্যান ইকুয়াল 20% of its dry weight when kept immersed in 24 hours। 24 ঘন্টা জলে রাখার পরে ব্রিকটা যদি লেস দ্যান ইকুয়াল 20% ওয়াটার অ্যাবজর্পশন করে, তাহলে সেটা ভালো ব্রিক। ক্র্যাশিং স্ট্রেংথ গ্রেটার দ্যান ইকুয়াল 10 নিউটন পার মিলিমিটার স্কয়ার। ব্রিক আর্ট, মানে যে মাটিটা দিয়ে ব্রিকটা তৈরি হবে, শুড বি ফ্রি ফ্রম স্টোন, গ্রিডস, অর্গানিক ম্যাটার, এগুলো থেকে অবশ্যই ফ্রি হওয়া দরকার, মুক্ত হওয়া দরকার, তা না হলে ইটের মধ্যে অবজেক্টস গুলো থেকে যাবে বা অবস্ট্যাকলস গুলো থেকে যাবে। এই যে একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস দেওয়া আছে এখানে, কম্পোজিশন অফ গুড ব্রিক আর্ট, কি কি কম্পোজিশন আমাদের লাগে, সিলিকা, অ্যালুমিনা, লাইম, ম্যাগনেসিয়া, ফেরিক অক্সাইড, অ্যালকালিস। মেনলি সিলিকা, অ্যালুমিনা, লাইম আর ম্যাগনেসিয়া, এই চারটের ইম্পর্টেন্স অনেক বেশি কেমিক্যাল কম্পোজিশন অফ ব্রিকে। সিলিকা দেখো 50 থেকে 60% সিলিকা, অ্যালুমিনা 20 থেকে 30%, লাইম 10%, ম্যাগনেসিয়া লেস দ্যান 1%, ফেরিক অক্সাইড লেস দ্যান 7%, অ্যালকালিস লেস দ্যান 10%। এগুলো জন্য কি ইম্প্যাক্ট পড়ে ব্রিকের ওপর, সেটা আমি আসবো এরপরেই। তারপর আছে লাইম লেস দ্যান 10% prevents the shrinkage on drying, মানে ড্রাইং সিচুয়েশনে, ব্রিকের ড্রাইং সিচুয়েশনে শ্রিঙ্কেজ থেকে রোধ করে। ইট কজেস সিলিকা ইন ক্লে মেল্ট অন বার্নিং অ্যান্ড হেন্স হেল্পস টু বাইন্ড ইট। এর কারণ হলো সিলিকা ইন ক্লেতে যে সিলিকা থাকে টু মেল্ট অন বার্নিং অ্যান্ড হেন্স হেল্পস টু বাইন্ড ইট, মানে এদেরকে একসঙ্গে বাইন্ড করতে লাইম সাহায্য করে। অ্যাকচুয়ালি লাইমটা মানে সিমেন্ট একটা যেমন বাইন্ডিং ম্যাটেরিয়াল, লাইমও একটা বাইন্ডিং ম্যাটেরিয়াল, ক্লে, সিলিকা এগুলোকে বাইন্ড করতে লাইম হেল্প করে আর কি, সেটাই বলেছে এখানে। এক্সেস অফ লাইম
causes the brick to melt and hence the brick loses its shape. মানে যদি লাইমের পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে ব্রিকের শেপ পুরো চেঞ্জ হয়ে যাবে। Red bricks are obtained on burning at considered high temperature and burning bricks are formed by increasing in the lime content. এখানে বলা আছে red bricks are obtained on burning, মানে red bricks-টা বেশি জ্বালানোর ক্ষেত্রেই তখন ব্রিক্সের কালারটা পুরোপুরি রেড হয়ে যায় হাই টেম্পারেচার মোর দ্যান 800 ডিগ্রি সেলসিয়াস, সেটাই বলেছে এখানে। তারপরে আছে ম্যাগনেসিয়া, a small quantity of magnesia in brick earth imparts yellow, মানে ম্যাগনেসিয়ার প্রভাবে ইয়েলো কালার আসে, tint to the bricks and decrease shrinkage, shrinkageটাকে ডিক্রিজ করে, but excess of magnesia leads to the decay of bricks, যদি ম্যাগনেসিয়ার পরিমাণ বেশি হয়ে যায় ব্রিকটা ডিকে হয় মানে ক্ষয় হয়ে যায় আস্তে আস্তে। আয়রন অক্সাইড less than 7%, নাম শুনে বুঝতে পারছো কালারের উপরে ইম্প্যাক্ট ফেলবে। It gives red color, হ্যাঁ a red color on burning when excess of oxygen is available on dark brown or even brown, when oxygen is available in insufficient but excess of ferric oxide makes a dark blue. It improves impermeability and durability. Impermeability and durability মানে যে প্রপার্টিটা আছে সেটা বাড়ায়। ইমপারমিয়েবিলিটি মানে সয়েলের মধ্যে দিয়ে জল পাস না করার ক্ষমতা, ওটাই হচ্ছে ইমপারমিয়েবিলিটি। ইট গিভস স্ট্রেংথ অ্যান্ড হার্ডনেস, স্ট্রেংথ এবং হার্ডনেস প্রোভাইড করে। এই হচ্ছে কেমিক্যাল কম্পোজিশন অফ ব্রিক, কার প্রভাবে কি কি হয় সেগুলোই। হার্মফুল ইনগ্রেডিয়েন্টস ইন ব্রিক আর্থ, ব্রিক আর্থের কিছু হার্মফুল ইনগ্রেডিয়েন্টও আছে, যেমন লাইম, যদি লাইম বেশি পরিমাণে থাকে তাহলে ব্রিক চেঞ্জেস ফ্রম রেড টু ইয়েলো, ব্রিকের কালারটা চেঞ্জ হয়ে যায়। When lime is present in lumps, it absorbs, swells, causes disintegration of the bricks. Hence, lime should be present finely divided state and lumps should be removed in the beginning itself. Iron pyrites, if iron pyrites are present in earth, the bricks tend to oxide and decompose during the burning and may split into pieces. মানে iron pyrites যদি প্রেজেন্ট থাকে ব্রিক আর্থে, then bricks tend to oxide, ব্রিক অক্সাইডের মতো মানে আচরণ করে, and decompose burning, এবং decompose during burning মানে যখন ব্রিক্সটাকে জ্বালানো হয় তখন ডিকম্পোজ করে বার্নিং এর সময়, and may split into pieces, এবং দুভাগে ভাগ হয়ে যায়। Pyrites of discolorizes the bricks, pyrites এর প্রভাবে ডিসকালার হয়ে যায় ব্রিক। Pebbles, gravel, grits, it does not allow clay to be mixed uniformly and truly, which will result in weak and porous brick. এগুলোকে যদি অ্যালাউ করি ব্রিক আর্থে তাহলে ব্রিক আর্থের মধ্যে অনেক অবস্টাকলস চলে আসবে, যার ফলে ব্রিকটা দুর্বল হয়ে পড়বে, দুর্বল একটা ব্রিক তৈরি হবে। ব্রিক্স কন্টেইনিং পেবলস উইল নট ব্রেক রেগুলার অ্যাজ ডিজায়ার্ড। তারপরে অ্যালকালিস আছে, এক্সেস অফ অ্যালকালিস কজেস ব্রিক্স টু মেল্ট অ্যান্ড লুজেস দেয়ার শেপ, অ্যালকালিসের যদি বেশি হয়ে যায় কজেস ব্রিক্স মেল্ট অ্যান্ড লুজেস দেয়ার শেপ, মেল্ট হয়ে যাবে মানে গলে যাবে এবং তার শেপটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে, তার শেপ হারিয়ে ফেলবে ব্রিকটা। This causes efflorescence, এর প্রভাবে efflorescence হয়। When bricks come in contact with moisture, water, it absorb and alkalis crystallize, মানে ব্রিক্সটা যখন এর ফলে যখন efflorescence মানে অ্যাকচুয়ালি যখন ব্রিকটা ওয়াটার ময়েশ্চারের কন্ট্যাক্টে আসে তখন ওয়াটারটাকে অ্যাবসর্ব করা শুরু করে এবং অ্যালকালিস ক্রিস্টালাইজ মানে ইটের ওপরে মানে ব্রিকের ওপরে একটা আস্তরণ পড়ে ক্রিস্টালাইজের। তারপর আছে অর্গানিক ম্যাটার, ডিউরিং বার্নিং অফ ব্রিক অর্গানিক ম্যাটার গেটস বার্নড কমপ্লিটলি, বার্নিং এর সময় অর্গানিক ম্যাটার গুলো কমপ্লিটলি বার্ন হয়ে যায়, লিভিং বিহাইন্ড পোরস অ্যান্ড হেন্স মেকিং ব্রিক্স পোরাস, এবং ইটের ভিতরে ছোট ছোট মানে যেহেতু ওই অর্গানিক ম্যাটার গুলো ভিতরে যদি থেকে যায় সেগুলো তো বার্নিং এর সময় বার্ন হয়ে যাবেই, কিন্তু ওর ভিতরে একটা পোরাস মানে জল পাস করার একটা জায়গা তৈরি হয়ে যাবে। ইট অলসো অ্যাবজর্বস ওয়াটার অ্যান্ড দেয়ারফর রিডিউসেস স্ট্রেংথ অফ ব্রিক্স, পরের লাইনে লেখা আছে ওয়াটারটা অ্যাবজর্ব করবে এবং তার স্ট্রেংথটা আস্তে আস্তে কমিয়ে দেবে। তারপরে আছে ওয়াটার, এ লার্জ অ্যামাউন্ট অফ ফ্রি ওয়াটার cause shrinkage of bricks on drying, whereas combined water cause shrinkage during burning. Our sulfur, if sulfur is present in brick earth in insufficient time is given for oxidation of carbon and sulfur, then sulfur will cause the formation of spongy.
আরো একটা ইম্পর্টেন্ট টপিক, প্রিপারেশন অফ ব্রিক আর্থ। এখানে ব্রিক প্রিপারেশন অফ ব্রিক না, প্রিপারেশন অফ ব্রিক আর্থ। ব্রিক তৈরির জন্য যে আর্থটা লাগে সেটাকে প্রথমে প্রিপারেশন করার জন্য কিছু স্টেপ আছে। আনসয়েলিং, ডিগিং, ক্লিনিং, ওয়েদারিং, ব্লেন্ডিং, টেম্পারিং। আনসয়েলিং মানে হচ্ছে টপ লেয়ার অফ সয়েল is about 200 millimeters depth is taken out and thrown away as clay in topsoil in full impurities and hence it is rejected for the purpose of preparing bricks। মানে যেখান থেকে ব্রিক তৈরির জন্য ব্রিক আর্টটা কালেক্ট করা হবে তার উপরের 200 মিলিমিটার ডেপথ পর্যন্ত সয়েলটাকে তুলে সরিয়ে দিতে হবে, যাতে ওখানে কিছু ইম্পিউরিটিস থাকে সেগুলো যাতে ব্রিক আর্টে না চলে আসে। এটাকেই বলা হচ্ছে আনসয়েলিং। মানে 200 মিলিমিটার সাইড সিলেক্ট করতে হবে ব্রিক আর্থের জন্য, তার উপরে 200 মিলিমিটার সয়েলটাকে তুলে সরিয়ে দিতে হবে, এটাই হচ্ছে আনসয়েলিং। তারপরে হচ্ছে ডিগিং। ক্লে ইজ দেন ডাগ আউট ফ্রম দ্য গ্রাউন্ড এন্ড স্প্রেড অন দ্য লেভেল গ্রাউন্ড, এবং ওই মাটিটাকে লেভেল গ্রাউন্ডের উপরে স্প্রেড করে দিতে হবে, জাস্ট এ লিটল ডিপার দেন দ্য জেনারেল লেভেল অফ গ্রাউন্ড। দ্য হাইট অফ দ্য হিপস of clay is about 600 মিলিমিটার to 1200 মিলিমিটার। তারপরে আছে ক্লিনিং। clay obtained from the process of digging process এর মাধ্যমে যে ক্লেটা পাওয়া যাবে should be free from stones, pebbles, vegetable, organic matter থেকে সেটাকে ফ্রি হতে হবে। if these particles are in excess, যদি এইসব পার্টিকেল বেশি পরিমাণে থাকে, the clay is to be washed and screened. such process naturally will prove to be troublesome and expensive। যদি এইসব বেশি পরিমাণে থাকে তাহলে সেটাকে ওয়াশ করতে হবে বা স্ক্রিনিং করতে হবে। তারপরে আছে ওয়েদারিং। clay is then exposed to atmosphere for softening. period of exposure varies from few weeks to full season। মানে এবার ওই মাটিটাকে খোলা আকাশের নিচে সাম পিরিয়ডের জন্য ছেড়ে দিতে হবে, এটা হচ্ছে ওয়েদারিং। ফর এ লার্জ প্রজেক্ট দ্য ক্লে ইজ ডাগ আউট জাস্ট বিফোর দ্য মনসুন এন্ড ইট ইজ অ্যালাউড ওয়েদার থ্রু আউট দ্য মনসুন, এটাই বলা হয়েছে। তারপরে আছে ব্লেন্ডিং। ক্লে ইজ মেড লুজ and any ingredients to be added to it spread out at its top. It is carried out by taking small portion clay every time and by turning it up and down in vertical direction। মানে তারপরে ওই ক্লেটাকে ওয়েদারিং করার পর ওই ক্লেতে বিভিন্ন ইনগ্রেডিয়েন্টস যেগুলো মেশানো দরকার, ব্লেন্ডিং মানে অ্যাকচুয়ালি মিশ্রণ, মানে সিলিকা, লাইম, ওগুলোর মিশ্রণ করে দিতে হবে। এটা হচ্ছে প্রিপারেশন অফ ব্রিক আর্ট। তারপরে আরেকটা আছে টেম্পারিং। ক্লে কে আবার ব্লেন্ডিং ক্লেটাকে আবার টেম্পারিং করা হয়। ক্লে ইজ ব্রট টু এ প্রপার ডিগ্রি অফ হার্ডনেস এন্ড ইট ইজ মেড ফিট ফর দ্য নেক্সট প্রসেস অফ মোল্ডিং। টেম্পারিং না করে আমরা ওটাকে মোল্ড করার প্রসেসে নিয়ে যেতে পারবো না। ফর ম্যানুফ্যাকচার অফ গুড ব্রিক্স টেম্পারিং ইজ ডান ইন পাক মিলস এন্ড অপারেশন ইজ কল্ড পাকিং। পাক মিলস এর মাধ্যমে টেম্পারটা করা হয়, এই অপারেশনটাকে পাকিং বলা হয়। কিছু পাকিং সম্পর্কে কিছু কথা লেগেছে। পাক মিল feeding of clay from top and taking out packed clay from bottom are done simultaneously। মানে সাইমultaneously মানে টপ দিয়ে তুমি ব্রিককে টেম্পারিং করার জন্য দিয়ে থাকো, বটম থেকে আবার ওই ব্রিক কালেক্ট করে নিতে পারো। সাইমultaneously দুটো কাজই এখানে সম্ভব। Tempering of clay is done such that bricks earth can be rolled without breaking in small threads of 3 millimeter diameter। তারপরে আছে মোল্ডিং। মোল্ডিং বেসিক্যালি two types, one is hand molding and two is machine molding। হ্যান্ড মোল্ডিং আবার দুটো ভাগে ভাগ করা যায় হ্যান্ড মোল্ডিং কে, একটা হচ্ছে গ্রাউন্ড মোল্ডিং, একটা হচ্ছে টেবিল মোল্ডিং। হ্যান্ড মোল্ডিং এখানে কি বলা আছে, দিস মেথড ইজ অ্যাডপ্টেড হোয়েন ম্যান পাওয়ার ইজ চিপ, ইজ ইজিলি অ্যাভেলেবল ফর ম্যানুফ্যাকচার অফ ব্রিক্স ইউজুয়ালি ডান অন স্মল স্কেল। যদি এক্সাম্পল দিই, ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাস মোল্ডিং হ্যান্ড মোল্ডিং এরই করা হয়, কিন্তু হ্যান্ড মোল্ডিং এর মধ্যে যে টেবিল মোল্ডিং যে ভাগটা আছে সেটা মাধ্যমেই ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাস ব্রিকটাকে মোল্ড করা হয়, আর গ্রাউন্ড মোল্ডের মাধ্যমে থার্ড ক্লাস ব্রিককে মোল্ড করা হয়। আর মেশিন মোল্ডিং ইজ ডান উইথ দ্য হেল্প অফ মেশিনস। আর এটা হ্যান্ড মোল্ডিংটা ম্যান পাওয়ারের মাধ্যমেই করা হয়, আর এটা উইথ দ্য হেল্প অফ মেশিনস পাওয়ার। when bricks are required in large number, যখন লার্জ নাম্বারে ব্রিক দরকার হয় তখন মেশিন মোল্ডিং করা হয়, তখন আর হ্যান্ড মোল্ডিং করা হয় না। তারপরে of quantity in a short span of time, শর্ট স্প্যানের মধ্যে যত প্রচুর ব্রিক লাগবে তখন মেশিন মোল্ডিং করা হয়। মেশিন মোল্ডিং ক্যান ফার্দার বি ক্লাসিফাইড two ways, one is plasticity
and one is plasticity and another is প্লাস্টিসিটি ক্লে মেশিন মেথড, এটা হচ্ছে ড্রাই ক্লে মেশিন মেথড। এই দুটো ভাগে ভাগ করা হয়। তারপরে হচ্ছে ড্রাইং। ড্রাইং এর একটা পার্ট, তারপরে ব্রিকটাকে ড্রাই করা হবে। ইফ গ্রিন ব্রিক্স আর বার্ন লাইকলি টু বি ক্র্যাকড এন্ড ডিসর্টেড। গ্রিন ব্রিক্সটা কি, যে ব্রিক্স এর ওয়াটার অ্যাবজর্পশন পাওয়ার 7 থেকে 30%, সেটাই হচ্ছে গ্রিন ব্রিক্স। Therefore molded bricks are dried to remove moisture for controlling shrinkage of saving fuel burning during মানে হচ্ছে ময়েশ্চারটাকে রিমুভ করার জন্য ইটটাকে বার্নিং করার আগে ড্রাই করা হয়, মানে যাতে শ্রিঙ্কেজ না চলে আসে, মানে যখন বার্ন করা হবে সেই জন্য হালকা ড্রাই করা হয় ব্রিকটাকে। আর বার্নিং কি বলেছে, বার্নিং ইট ইজ এ নর্মাল practice to dry molded bricks to approx moisture content of 5 to 7%. ড্রাইং এ আরেকটা জিনিস বলা যায়, ড্রাইংটা দুটো ভাগে করা যায়, একটা হচ্ছে ন্যাচারাল ড্রাইং, একটা হচ্ছে আর্টিফিশিয়াল ড্রাইং। এইভাবে ড্রাইংটা করা হয়। ন্যাচারাল ড্রাইং এ অ্যাবাউট 1 উইকের মধ্যে ড্রাই কমপ্লিট হয়, আর হচ্ছে আর্টিফিশিয়াল এর মধ্যে 1 থেকে 3 দিন, মানে একটা 130 ডিগ্রি সেলসিয়াসে 120 ডিগ্রি সেলসিয়াসে যেহেতু ড্রাই করা হয় সেজন্য 1 থেকে 3 দিনের মধ্যে হয়ে যায়। আর ন্যাচারাল ড্রাইংটা মিনিমাম 7 ডেজ লাগে। তারপরে বার্নিংটা হচ্ছে মানে 3 ভাগে করা যায়, মানে বার্নিং যে প্রসেসটা, ইট ইজ এ নর্মাল প্র্যাকটিস ড্রাই মোল্ডেড ব্রিক্স। ড্রাই মোল্ডেড ব্রিকগুলো আছে অ্যাপ্রক্সিমেট ময়েশ্চার কন্টেন্ট 5 to 7%. These are two methods of drying. One is natural drying, another এখানে বলাই আছে, one is natural drying and another is artificial drying. তারপর আছে বার্নিং। বার্নিংটা হচ্ছে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট প্রসেস অফ ম্যানুফ্যাকচারিং অফ ব্রিক্স অ্যাজ ইট প্রোভাইডস হার্ডনেস অ্যান্ড স্ট্রেংথ টু দ্য ব্রিক্স অ্যান্ড মেক্স দেম ডেন্স অ্যান্ড ডিউরেবল। মানে বার্নিংটা করার মেন ইন্টেনশন আমাদের এটাই যে বার্ন করার পরে ব্রিকটা হার্ড হয়, স্ট্রেংথ হয় and makes them dense and durable. ব্রিকটার ঘনত্বও বাড়ে এবং স্থায়িত্বও বেড়ে যায়। Bricks should be burnt properly if bricks are overburnt. এখানে খুব একটা ভালো পয়েন্ট, bricks should be burnt properly. ব্রিক্সটাকে প্রপারলি বার্ন করা দরকার। If bricks are overburnt they will be brittle and hence break easily. If they are underburnt they will be soft and cannot carry loads. সেই জন্য ব্রিকটাকে প্রপারভাবে বার্ন করাই দরকার। বার্নিং অফ ব্রিক্স ক্যান বি ডিভাইডেড ইন্টু 3 স্টেজেস। বার্নিংটাকে 3 ভাবে করা হয়, একটা হচ্ছে ডিহাইড্রেশন, একটা আছে অক্সিডেশন, একটা হচ্ছে ভার্টিফিকেশন। ডিহাইড্রেশন যে প্রসেসটা আছে, ডিহাইড্রেশনটা অ্যাবাউট, এখানে টেম্পারেচারটা লেখা নেই, এখানে 400 থেকে 650 ডিগ্রি সেলসিয়াসের ডিহাইড্রেশনটা কমপ্লিট হয়। এটা অ্যাকচুয়ালি অলসো কল্ড ওয়াটার স্মোকিং স্টেজও আমরা বলতে পারি। আর কি বলা হচ্ছে, সাম অফ দ্য কার্বোনেসিয়াস ম্যাটার ইজ বার্নড, কিছু কার্বোনেসিয়াস ম্যাটার থেকে সেগুলো বার্নড হয়। এ পোর্শন অফ সালফার ইজ ডিস্টিলড ফ্রম পাইরাইটিস। তারপর আছে অক্সিডেশন, এটা 650 থেকে অক্সিডেশন পিরিয়ড, যেটা 650 থেকে 900 ডিগ্রি সেলসিয়াস। রিমুভাল অফ, এখানে রিমেইন অফ কার্বন ইজ এলিমিনেটেড এন্ড দ্য ফেরাস আয়রন ইজ অক্সিডাইজড টু দ্য ফেরিক ফর্ম। আচ্ছা, অক্সিডেশন যেটা, ফেরাস আয়রন যেটা থাকে, আয়রন ফেরিক অক্সাইড যেটা থাকে আমাদের ব্রিকে, মানে কেমিক্যাল কম্পোজিশনে, সেটা এখানে অক্সিডাইজ হতে ফেরিক ফর্মে অক্সিডাইজড হয়, যার ফলে কালারটা আসে। Removal of sulfur is completed only after carbon has eliminated. সালফারটা কমপ্লিটলি রিমুভ হয়ে যায় only after carbon has been কার্বনও এলিমিনেট হয়ে যায়। তারপর আছে ভার্টিফিকেশন। ভার্টিফিকেশনের টেম্পারেচারটা এখানে লেখা আছে, হ্যাঁ, 1000 থেকে 1250 ডিগ্রি সেলসিয়াস। কনভার্ট দ্য মাস ইনটু গ্লাস লাইক সাবস্টেন্সেস। দ্য টেম্পারেচার রেঞ্জেস 900 থেকে 1100 ডিগ্রি সেলসিয়াস ফর লো মেল্টিং ক্লে। লো মেল্টিং ক্লের ক্ষেত্রে 900 থেকে 1100, আর হাই মেল্টিং ক্লের ক্ষেত্রে 1000 থেকে 1250 ডিগ্রি সেলসিয়াস। A special care is required in cooling of the bricks below the cherry red heat in order to avoid checking and cracking. মানে যদি স্পেশাল কেয়ার, এটা একটা স্পেশাল কেয়ার এখানে রাখতে হবে, is cooling the bricks below the cherry red heat, মানে চেরি রেড কালারের যে হিটটার প্রভাবে চেরি রেড কালারটা আসে, সেইটার সময় যদি ওটাকে কুলিং করা হয় টু অ্যাভয়েড চেকিং দ্য ক্র্যাকিং, এই সময় এটা ক্র্যাকিং চলে আসতে পারে, সেই জন্য এটা স্পেশাল কেয়ার এখানে আমাদেরকে ফলো রাখতে হবে যাতে এটা না হয়। ওয়াটার অ্যাবজর্পশন টেস্ট,
একটা হচ্ছে 24 hour ইমার্শন কোল্ড ওয়াটার টেস্ট, একটা হচ্ছে 5 hours হট বয়েলিং ওয়াটার টেস্ট। তা 24 hours ইমার্শন কোল্ড ওয়াটার টেস্টে প্রথমে একটা ড্রাই ব্রিক নিতে হবে, মানে প্রথমে একটা ড্রাই ব্রিক নিয়ে সেটা 105 থেকে 115 ডিগ্রি সেলসিয়াস এর উপরে কোনো ওভেনের উপরে ব্রিক্সটাকে রাখতে হবে। এখানে সেটাই বলা আছে, ড্রাই ব্রিক্স আর কেপ্ট ইন ওভেন 105 to 115 degree Celsius till it attains constant mass. After cooling the bricks at room to room temperature, তারপরে ওই ব্রিকটাকে রুম টেম্পারেচারে কুল করে ওর ওয়েটটাকে রেকর্ড করতে হবে, সেটা হচ্ছে W1. Now bricks are immersed in water at temperature 27 degree Celsius 27 degree Celsius for 24 hours. তারপরে 24 hours এর জন্য ওই ব্রিক্সটাকে 27 ডিগ্রি সেলসিয়াসে ওয়াটারে ইমার্সড করতে হবে। তারপরে আফটার 24 hours টেকেন আউট দিস ব্রিক, ওই ব্রিকটাকে 24 ঘন্টা পর ওয়াটার থেকে বের করে এনে ওর ওয়েটটা রেকর্ড করতে হবে, সেটা হচ্ছে W2. এবার ওয়াটার অ্যাবজর্পশন ইন পার্সেন্টেজে একটা ফর্মুলা আছে, যেটা W2 minus W1 by W1 into 100. এবার ওয়াটার অ্যাবজর্পশনটা ফর গুড ব্রিকের জন্য shall not be more than 20% by weight up to class 125 and 50% by weight for higher classes. নর্মাল ক্লাসের জন্য তো ঠিক আছে, হায়ার ক্লাসের জন্য 15% এর থেকে বেশি যেন না হয় এই ওয়াটার অ্যাবজর্পশনটা। ফর ওয়াটার অ্যাবজর্পশন লেস দ্যান 5%, ডেঞ্জার ফর ফ্রস্ট অ্যাকশন ইন নেগলিজেবল। যদি ওয়াটার অ্যাবজর্পশনটা 5% এর কম হয় তাহলে সেটা নেগলিজেবল। Bricks are often subjected to a large compressive stress. যেহেতু ব্রিক এটা compressive stress test, brick actually brittle in nature, so compressive strength ওর আছে, compressive stress ওর টেক মানে নেয়। Compressive stress of bricks provides a basic comparison of quality of bricks. Compressive stress মানে bricks এর যে compressive stress is provide a basic comparison quality of bricks, মানে quality of bricks এর উপরে ডিপেন্ড করে, but it is of little value in determining the strength of a wall. মানে যখন ওয়ালের স্ট্রেংথ ডিটারমাইন করা হয় তখন এর ভ্যালুটা খুবই কম দেখায়। স্ট্রেংথ অফ ওয়াল মেইনলি ডিপেন্ডস, মানে ওয়ালের স্ট্রেংথটা মেইনলি ডিপেন্ড করা হচ্ছে মর্টারের উপর। মর্টার হচ্ছে ইট ইজ দ্য রেশিও অফ সিমেন্ট, স্যান্ড অ্যান্ড ওয়াটার। As per IS 1077/1976, common buildings bricks shall have minimum strength, মানে 1976 এ একটা IS কোড ছিল, IS 1077, common building bricks shall have minimum strength of 3.5 Newton per millimeter square. Bricks is এবার হচ্ছে compressive strength টেস্টটা কিভাবে করা যায়। Bricks is immersed in water for 24 hours immerse করে রাখবো। Frog of bricks is filled flush with 1:3 mortar, মানে মর্টারের যে রেশিও 1:3 সেটা সেই রেশিওতে ফ্রকটা ফিল করব। And the brick is stored under damp gunny bags for 24 hours followed by the immersion in clean water for 3 days. এবার 3 দিনের জন্য এই গানি ব্যাগসে মানে ইমার্সড করে রেখে দেবো। ব্রিক্স ইজ দেন প্লেসড ইন কম্পারিজন টেস্টিং মেশিনস, তারপরে ওই ব্রিক্সটাকে মানে কম্প্রেশন টেস্টিং মেশিনের ওখানে নিয়ে যাবো। অ্যান্ড লোড ইজ অ্যাপ্লাইড অ্যাক্সিয়ালি টু ইউনিফর্ম rate of 14 Newton per millimeter square and maximum load which brick face is recorded calculation of compressive strength. মানে ওই ব্যাগে 3 দিন ব্রিকটাকে রেখে দেওয়ার পরে ওই ব্রিকটাকে আমরা কম্প্রেশন টেস্টিং মেশিনের ওখানে নিয়ে আসবো এবং লোডটা গ্রাজুয়ালি ইনক্রিজ করব অ্যাকচুয়ালি এট এ ইউনিফর্ম রেট অফ, মানে ইউনিফর্ম রেটে ইনক্রিজ করব 14 নিউটন পার মিলিমিটার স্কয়ার রেটে। অ্যান্ড ম্যাক্সিমাম লোড, যে লোডে ওই ব্রিকটা ফেল করবে সেই লোডটাই রেকর্ড করব। ওটাই হচ্ছে ওই ব্রিকের কম্প্রেসিভ স্ট্রেংথ। কম্প্রেসিভ স্ট্রেংথের একটা ফর্মুলা আছে, ইকুয়াল টু compressive strength equal to maximum load at failure by loaded area of brick. এই হচ্ছে compressive strength টেস্ট ব্রিকের। তারপরেও আবার অনেক টেস্ট আছে, ওয়ারপেস টেস্ট, এটা IS 3495 পার্ট 4। এরও আবার দুটো ভাগ আছে, কনকেভ ওয়ারপেস, কনভেক্স ওয়ারপেস। এগুলো আমি আর বললাম না, তোমরা একবার দেখে নিতে পারো এই টেস্টগুলো। তারপরে এফ্লোরেসেন্স টেস্টও আছে, যেটা IS 3495 পার্ট 3 থেকে নেওয়া হয়েছে, এগুলো তোমরা একবার দেখে নিও। তারপরে ব্লটিং আছে, দিস ডিফেক্ট ইজ অবজার্ভড অ্যাজ স্পঞ্জ ইজ সোলেন মাস ওভার দ্য সারফেস বার্নড ব্রিক। তারপরে একটা লাইন আছে, ইট ইজ কজড ডিউ টু দ্য প্রেজেন্স অফ এক্সেস কার্বোসিয়াস ম্যাটার অ্যান্ড সালফার ইন ব্রিক ক্লে, যার ফলে ব্লটিং হয়। ব্ল্যাক কোর, when brick clay contains bituminous matter or carbon and they are not completely removed by oxidation, the brick
result in black core mainly because of improper burning, মানে ব্রিক ক্লেতে যদি বিটুমিনের কিছু কন্টেন্ট থেকে যায় বা কার্বনের কিছু, এবং তারা যদি প্রপারলি অক্সিডেশন না হয়, অক্সিজেনের মধ্যে প্রপারলি রিমুভ না হয়, দ্য ব্রিক রেজাল্ট ইন ব্ল্যাক কোর, মানে কালো একটা স্তর পড়ে যায়, মেনলি বিকজ অফ ইমপ্রপার বার্নিং এর ইমপ্রপার যদি বার্নিং হয়। তারপরে এফ্লোরেসেন্স, দিস ইজ কজড বিকজ অফ অ্যালকালিস প্রেজেন্ট ইন ব্রিক্স, অ্যালকালি যদি ব্রিকে প্রেজেন্ট থাকে তার জন্যই মেনলি হয়। when bricks come in contact with moisture, water is absorbed in the alkalis crystallize, মানে এটা এফ্লোরেসেন্স তখনই হয় যখন ব্রিকটা ওয়াটারের সংস্পর্শে আসে, ময়েশ্চার বা কোনো ময়েশ্চারের সংস্পর্শে আসে, তখন অ্যালকালিসের একটা ক্রিস্টালাইজ মানে আস্তরণ পড়ে যায়। চাপস, deformation of the shape of brick caused by the rain water falling on hot bricks is known chaps. চাপস মানে হচ্ছে মানে ব্রিক্সের শেপের হচ্ছে একটা ডিফরমেশন হয়ে যায়, মানে একটা হট ব্রিককে মানে বাই দ্য রেন ওয়াটার ফলিং, হট ব্রিককে যদি রেন ওয়াটারের নিচে রেখে দিই তাহলে ওর শেপের ডিফরমেশন হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। চেকস অর ক্রাস, দিস ইজ বিকজ অফ লাম্পস, লাইম অর এক্সেস ওয়াটার আর লাইমের জন্য ক্র্যাকসটা হয়। ইন কেস অফ লাইম, when bricks come in contact with water, the absorbed water reacts with the lime modules, তারপর আছে causing expansion and consequent disintegration of bricks, whereas shrinkage, burning, cracks results when excess of water is added during brick manufacturing। তারপরে স্পটস, মানে সালফাইড যদি প্রেজেন্ট থাকে ব্রিকে, এখানে লেখা আছে if sulfide is present in the brick clay, it causes dark surface spots on the brick surface. Such bricks are not only harmful but also unsuitable for exposed masonry work. ব্রিকে যদি সালফাইডের পরিমাণ বেশি থাকে তখন ব্রিকের উপরে একটা স্পট পড়ে যায়, যেটা নট অনলি হার্মফুল, ইট ইজ আনসুইটেবল ফর এক্সপোজড মেশিনারি ওয়ার্ক। এখানে কিছু ছবি আছে ডিফেক্টস অফ ব্রিকস এর, তো গুগলে সার্চ করলে আরো অনেক কিছু দেখতে পাবে। তারপরে এখানে কিছু সাম স্পেশাল টাইপস অফ ব্রিক্সও আছে, যেমন বার্ন ক্লে ব্রিক। বার্ন ক্লে ব্রিকটার মধ্যে আবার অনেক কিছু আছে, হেভি বার্ন ক্লে ব্রিক, বার্ন ক্লে perforated brick, burnt clay facing, burnt clay paving, burnt clay soiling bricks, burnt clay hollow bricks, এগুলো ইন্ডিয়ার স্ট্যান্ডার্ডে কিছু আইএস কোডের কিছু ব্রিক্স এগুলো আছে। তারপরে স্যান্ড লাইম ব্রিক, ফায়ার ব্রিক, ফ্লাই অ্যাশ ব্রিক, এয়ার ব্রিক, হলো ব্রিক, এগুলো তোমরা দেখে নিও। তারপরে সো এই ছিল আজকে আমাদের টপিক ব্রিক্স, আশা করি সবাই বুঝতে পেরেছো। I am trying to my level best. নেক্সট ভিডিও বিল্ডিং ম্যাটেরিয়ালস এর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। দ্যাটস অল, থ্যাংক ইউ। আর যদি কারো কোনো বুঝতে কোনো সমস্যা হয় আমার কন্ট্যাক্ট নম্বরে অবশ্যই কন্ট্যাক্ট করো। দ্যাটস অল, থ্যাংক ইউ।